আসসালামু আলাইকুম। আমন্ত্রণ বাংলা ভিশন সংবাদে, আপনাদের সাথে আছি নাদিরা আশরাফ। শুরুতে পায়োনিয়ার ইন্স্যুরেন্স সংবাদ শিরোনাম। দেশে দারিদ্র্য বলে কিছু থাকবে না। 2041 সালের মধ্যে উন্নত সমৃদ্ধ দেশ হবে বাংলাদেশ, আওয়ামী লীগের কাউন্সিলে ঘোষণা প্রধানমন্ত্রীর। আওয়ামী লীগকে স্তব্ধ করতে পারে এমন কোন শক্তি পৃথিবীতে নেই, বললেন সৈয়দ আশরাফ। বর্ণিল আয়োজনে চলছে জাতীয় সম্মেলন। জঙ্গিবাদ সন্ত্রাস দমনে প্রধানমন্ত্রীর সাফল্যের ভূয়সী প্রশংসা বিদেশি অতিথিদের। সব দলের অংশগ্রহণে আগামী নির্বাচনের প্রত্যাশা অন্য রাজনৈতিক দলগুলোর। কাউন্সিলের মধ্য দিয়ে আওয়ামী লীগকে বিরোধী দলে যাবার মানসিকতা তৈরির আহ্বান বিএনপি নেতা গর্ষদ চন্দ্রের। দেখছিলেন পায়োনিয়ার ইন্স্যুরেন্স শিরোনাম। চায়ের সাথে সেরাটা। এবার বিস্তারিত। দেশে দারিদ্র্য বলে কিছু থাকবে না ঘোষণা দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। জানান, 2041 সালের মধ্যে বাংলাদেশ হবে একটি উন্নত সমৃদ্ধ দেশ। ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে আওয়ামী লীগের 20 মন্তব্য করেন প্রধানমন্ত্রী। সন্ত্রাস জঙ্গিবাদের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতির কথা আবারও জানিয়ে তিনি বলেন, সন্ত্রাস জঙ্গিবাদের ঠাঁই বাংলাদেশে হবে না। জননেত্রী শেখ হাসিনা ইতিমধ্যেই আমাদের কর্মীর পদচারণায় মুখর ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানের সম্মেলনের প্যান্ডেল। আওয়ামী লীগ সভানেত্রী ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা মঞ্চে শুভেচ্ছা। এর জাতীয় সঙ্গীতের মধ্য দিয়ে শুরু হয় দুদিনের সম্মেলনের আনুষ্ঠানিকতা। অনুষ্ঠানে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, আওয়ামী লীগ দলটি টিকেই আছে তৃণমূলের নেতাকর্মীদের ভালোবাসায়। বঙ্গবন্ধুর কথা স্মরণ করে শেখ হাসিনা বলেন, কারাবরণ করেছেন কিন্তু মানুষের কথা ভেবে নতি স্বীকার করেননি তিনি। ভবিষ্যতে বাংলাদেশ কেমন হবে তারও দিক নির্দেশনা দেন দলের প্রধান শেখ হাসিনা। নিজ এলাকা, সেই এলাকায় কতজন দরিদ্র মানুষ আছে, গৃহহারা মানুষ আছে, কোন মানুষ যার ঘর নাই, বাড়ি নাই, ঠিকানা নাই, এ ধরনের নিঃস্ব রিক্ত মানুষ আছে, কারা হতদরিদ্র, বয়োবৃদ্ধ, প্রতিবন্ধী, আপনারা তাদের তালিকা বানান। তাদের জন্য আমরা বিনা পয়সা ঘর তৈরি করে দেব। তারা জীবনে যাতে বেঁচে থাকতে পারে তার ব্যবস্থা আমরা করে দেব, কারণ তারা আমাদের নাগরিক, আমাদের দায়িত্ব। আওয়ামী লীগ জনগণের সংগঠন, কাজে জনগণের কল্যাণ করা এটাই আমাদের দায়িত্ব। এই বাংলাদেশে ওই দারিদ্র্য বলে কিছু থাকবে না, এটাই হচ্ছে আমাদের প্রতিজ্ঞা। প্রধানমন্ত্রী বলেন, আওয়ামী লীগ জনগণের কল্যাণে কাজ করে। দেশের অর্থনীতিকে আরও গতিশীল করতে সন্ত্রাস জঙ্গিবাদ যেন বাধা না হয় সেজন্য ব্যবস্থা নিয়েছে সরকার। আমরা জিরো টলারেন্স টু টেরোরিজম, টেরোরিজম কখনো আমরা প্রশ্রয় দেব না। এর বিরুদ্ধে আমরা সব রকম ব্যবস্থা নিচ্ছি এবং নিয়ে যাব। এবং সেই সাথে বাংলাদেশের মাটি, এ দেশের ভূখণ্ড কোনো সন্ত্রাসী কর্মকাণ্ডের জন্য কেউ ব্যবহার করতে পারবে না, বা কোনো প্রতিবেশী দেশে সন্ত্রাসী কর্মকাণ্ড চালাবার জন্য আমাদের ভূখণ্ড কাউকে আমরা ব্যবহার করতে দেব না। মুক্তিযুদ্ধের চেতনায় দেশকে গড়ে তুলতে নেতাকর্মী সহ সবার সহযোগিতাও আশা করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, বাংলাদেশ চিরজীবী হোক। 52 থেকে 71 প্রায় প্রতিটি আন্দোলন সংগ্রামে আওয়ামী লীগের অবদান অবিস্মরণীয়। তাই প্রধানমন্ত্রী আশা করছেন কাউন্সিলের মধ্য দিয়ে যে নেতৃত্ব ঘোষণা আসবে তা উন্নয়নের মহাসড়কে থাকা আওয়ামী লীগকে আরও এক ধাপ এগিয়ে নেবে। সৈয়দ আব্দুল মুহিত, বাংলা ভিশন, ঢাকা। দর্শক, আমরা এখন সোহরাওয়ার্দী উদ্যানে আওয়ামী লীগের জাতীয় সম্মেলন স্থলে সরাসরি যাচ্ছি আমাদের রিপোর্টার সৈয়দ আব্দুল মুহিতের কাছে। মুহিত, এখন আওয়ামী লীগের কাউন্সিলে কি হচ্ছে? নাদিরা, আপনি জানেন যে দুদিনের আওয়ামী লীগের যে দুদিনের সম্মেলন চলছে, সেই সম্মেলনের প্রথম দিনের যে অধিবেশন সেটি শেষ হয়েছে। এখন চলছে সাংস্কৃতিক অনুষ্ঠান। এটি সন্ধ্যার পর শুরু হয়েছে, 6:30টার দিকে এই সাংস্কৃতিক অনুষ্ঠান শুরু হয়েছে। আওয়ামী লীগের যারা সারা দেশ থেকে নেতা কর্মী, কাউন্সিলররা যারা এসেছেন, তারা সারা দিনের ক্লান্ত শ্রান্ত অবস্থার পর রাজনৈতিক তাদের যে দলীয় সভানেত্রী শেখ হাসিনার দিক নির্দেশনা নেয়ার পর
এখন তারা বিনোদিত হচ্ছেন নাচ গান এবং বিভিন্ন প্রামাণ্য অনুষ্ঠানের মধ্যে। আমরা পর যে সাংস্কৃতিক অনুষ্ঠান এখানে এরই মধ্যেই নৃত্য রেজওয়ানা চৌধুরী বন্যা তিনিও গান গেয়েছেন, গান গাইবেন জলের গান। তারপর এখন দেখানো হচ্ছে বঙ্গবন্ধুর উপর একটি প্রামাণ্য চিত্র আমরা দেখতে পাচ্ছি। বঙ্গবন্ধুর উপর একটি প্রামাণ্য চিত্র, বঙ্গবন্ধুকে বিভিন্নভাবে বালুতে তার যে চিত্র তৈরি করা হয়েছে সেটি এখানে দেখানো হচ্ছে। আর আপনি জানেন যে নেতাকর্মীরা সারাদিন প্রধানমন্ত্রী শেখ হাসিনার দিক নির্দেশনা নিলেও তারা এখন এখনও প্যান্ডেলে অবস্থান করছেন। হাজার হাজার নেতাকর্মী এখানে অবস্থান করছেন, তারা দেখছেন, তারা বিনোদিত হচ্ছেন। আর এর আগে একটি বিষয় আপনাকে জানিয়ে রাখি যে প্রধানমন্ত্রী শেখ হাসিনা অর্থাৎ প্রথম দুদিনের সম্মেলনে দ্বিতীয় পর্যায়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা সেই অধিবেশনে বলেছেন যে আগামীকাল অর্থাৎ রবিবার 10টায় দিনের অধিবেশন শুরু হবে। তো সেখানেই ভোটাভুটির মাধ্যমে অর্থাৎ ভোটাভুটি হতে পারে, সিলেকশন হতে পারে, যে কোনো উপায়ে আওয়ামী লীগের ঐতিহ্যবাহী দল আওয়ামী লীগের নেতা নির্বাচন করা হবে। তো আপাতত সোহরাওয়ার্দী উদ্যানে আমরা দেখতে পাচ্ছি তারা বিনোদিত হচ্ছে। এই হচ্ছে সোহরাওয়ার্দী উদ্যানের সর্বশেষ অবস্থা। নাদিরা। মোহিত, আপনাকে ধন্যবাদ। দর্শক, আওয়ামী লীগের কাউন্সিল ছিলেন আমাদের সৈয়দ আব্দুল মুহিত। আওয়ামী লীগের ইতিহাসে সব দল সবচেয়ে শক্তিশালী অবস্থায় রয়েছে বলে দাবি করেছেন দলের সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফুল ইসলাম। আওয়ামী লীগ কোনো গতানুগতিক রাজনৈতিক দল নয়, আওয়ামী লীগ একটি অনুভূতি। পৃথিবীর কোনো শক্তি এ দলকে স্তব্ধ করতে পারবে না বলে মন্তব্য তার। সম্মেলনের প্রথম দিনের দ্বিতীয় পর্বে দলের সাংগঠনিক অবস্থার মূল্যায়ন করেন আঞ্চলিক নেতারা। আওয়ামী লীগের 20তম সম্মেলনে উদ্বোধনী আনুষ্ঠানিকতার পর নিয়ম অনুযায়ী দলের সর্বোচ্চ ত্যাগ স্বীকার করা শহীদদের পাশাপাশি গত কয়েক বছরে নিহত সমস্ত নেতাকর্মীদের জন্য শোক প্রস্তাব গ্রহণ করা হয়। মানে সবচেয়ে শক্তিশালী অবস্থায় রয়েছে। আজকে আমাদের দল যে কোনো সময় থেকে তারপরেও কিন্তু আওয়ামী লীগকে নিঃশেষ করতে পারে নাই এবং কোনোদিনেই পারবে না, কোনোদিনেই পারবে না। জননেত্রী যতদিন উনি নেতৃত্ব দেবেন। দুপুরের খাবারের বিরতির পর প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে শুরু হওয়া সম্মেলনের দ্বিতীয় পর্বে যোগ দেন প্রধানমন্ত্রীর তথ্য প্রযুক্তি বিষয়ক উপদেষ্টা সজীব ওয়াজেদ জয়। এই পর্বে সারা দেশ থেকে আসা আঞ্চলিক নেতারা তাদের মতামত তুলে ধরেন। রাজশাহী বিভাগে অনেক পরিবর্তন এসেছে, রাজশাহী বিভাগ এগিয়ে যাচ্ছে। আমি মনে করি অন্য বিভাগের তুলনায় আমরা পিছিয়ে পড়ে নেই। রোববার সম্মেলনের দ্বিতীয় দিনের কার্যক্রম শুরু হবে ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউট। রকুনুজ্জামান, বাংলা ভিশন, ঢাকা। কাউন্সিলকে ঘিরে সোহরাওয়ার্দী উদ্যান সহ আশেপাশের এলাকা ছিল উৎসব মুখর। দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা কাউন্সিলর, ডেলিগেট ও নেতাকর্মীদের স্লোগানে মুখর থাকে পুরো এলাকা। বর্ণিল আয়োজনে মুগ্ধ নেতাকর্মীদের মতে একমাত্র শেখ হাসিনার হাতে নিরাপদ বাংলাদেশ। নতুন নেতৃত্বে বঙ্গবন্ধুর রক্তের প্রতি বিশ্বস্ত ও ত্যাগী পরীক্ষিতরাই আসবেন বলে প্রত্যাশা তাদের। রাজধানীর সব পর্যটনকালের সবচেয়ে বড় রাজনৈতিক উৎসব আওয়ামী লীগের 20তম জাতীয় সম্মেলন। তীব্র আর ভ্যাপসা গরম উপেক্ষা করেই সম্মেলনস্থলে জমায়েত হন কাউন্সিলর, ডেলিগেট সহ দলের প্রান্তিক নেতাকর্মীরা। বাদ সাধেনি শারীরিক সীমাবদ্ধতাও, আয়োজনে মুগ্ধ সবাই। আওয়ামী লীগের আজকে 20তম সম্মেলন সফল করার জন্য আমি একজন কর্মী হিসাবে উপস্থিত হইলাম। আজকে যে সম্মেলন হচ্ছে আমার কাছে চমৎকার লাগতেছে যে জাতি নতুন রূপে আবার জাগ্রত হচ্ছে। এই সম্মেলনে উপস্থিতি এতটাই হয়েছে, সেখানে বোঝা যাচ্ছে যে শেখ হাসিনার নেতৃত্বেই বাংলাদেশ এগিয়ে যাবে এবং যাচ্ছে।
সময় যত গড়িয়েছে ভিড় বেড়েছে মানুষের। জয় বাংলা স্লোগান, লাল সবুজের জাতীয় ও দলীয় পতাকা আর ব্যান্ড বাদ্যে সরগরম ছিল পুরো এলাকা। নৌকার পাল ধরে মিছিল নজর কেড়েছে সবার। অন্য উৎসবের মতো অনেকেরই হাতে গালে শোভা পেয়েছে বাঙালির আস্থার প্রতীক নৌকা। তাদের বিশ্বাস, বঙ্গবন্ধু কন্যাই পেরেছেন, তিনিই পারবেন। আজকের এই সম্মেলন বাংলাদেশে একটি জোয়ারের সৃষ্টি করেছে। জননেত্রী শেখ হাসিনা আবার প্রমাণ করলো বাংলাদেশ আওয়ামী লীগ এই দেশের মাটি ও মানুষের সংগঠন। নতুন নেতৃত্ব নিয়েও আশাবাদী দলের প্রাণশক্তি তৃণমূল। তাদের আশা, নবীন প্রবীণের রসায়নে সব বাধা পেরিয়ে এগিয়ে যাবে আওয়ামী লীগ। এই সম্মেলনের মধ্য দিয়ে আমি মনে করি বাংলার মানুষের প্রত্যাশা পূরণ হবে। যে নেতৃত্ব আসবে সেই নেতৃত্বকে আমরা সাধুবাদ জানাই। শক্তিশালী নেতৃত্ব পাবো জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে। সোনার বাংলাকে সোনার বাংলা হিসেবে আমরা গড়ে তুলতে পারি, আমরা চাই। জাতির জনকের কন্যার স্বপ্ন পূরণে হাতে হাত কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করার অঙ্গীকারও দেশের প্রাচীন দল আওয়ামী লীগের নেতাকর্মীদের। তাইমুর রশিদ, বাংলাভিশন, ঢাকা। জঙ্গিবাদ, সন্ত্রাস দমনে প্রধানমন্ত্রীর সাফল্যের প্রশংসা করেছেন সম্মেলনে অংশ নেওয়া বিদেশি অতিথিরা। এই অশুভ শক্তির বিরুদ্ধে একসঙ্গে লড়ার আশ্বাসও দিলেন তারা। অর্থনৈতিক প্রশংসাও করেছেন অতিথি। অন্য রাজনৈতিক দলগুলোর প্রত্যাশা, সব দলের অংশগ্রহণেই আগামী নির্বাচনের মানসিকতা করবে। 20তম জাতীয় সম্মেলনে অংশ নিয়েছেন 11টি দেশের 60 জন অতিথি। ছিলেন ভারত, চীন, যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, রাশিয়া, অস্ট্রেলিয়া, কানাডা সহ 11টি দেশের রাজনৈতিক দলের প্রতিনিধি। উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্যে অতিথিদের সবাই শেখ হাসিনার নেতৃত্বের ভূয়সী প্রশংসা করেন। আওয়ামী লীগের ফলপ্রসূ নেতৃত্বে দেশটি উঁচু গতিতে এগিয়ে যাচ্ছে, আন্তর্জাতিক মঞ্চে খ্যাতি লাভ করেছে। At the invitation of the Bangladesh, have joined you at the 20th National Council of Bangladesh Awami League as a special representative of the Communist Party of China. ভারতের প্রতিনিধিরা তুলে ধরেন দুদেশের সুদৃঢ় সম্পর্কের কথা, অঙ্গীকার করেন that she will not allow the land of Bangladesh to be used by any terrorist group, which is such a welcome and a very bold statement. Your leadership have cooperated on various issues, helping in cementing the ties between the two countries. এদিকে সম্মেলনে অংশ নিয়ে দেশের অন্য রাজনৈতিক দলের নেতারা বলেন, মুক্তিযুদ্ধের চেতনায় দেশকে এগিয়ে নিতে না পারলে জনপ্রত্যাশা পূরণ হবে না। সমস্ত দলকে আহ্বান করা হয়েছে, বিরোধী দলগুলো সহ। এর ফলে আওয়ামী লীগ এবং বিরোধী নেতা কর্মীদের মধ্যে আরও একটা সহমর্মিতার রাস্তা খুলে যাবে। আজকের এই সম্মেলনের মাধ্যমে আওয়ামী লীগ আমি মনে করি আরও শক্তিশালী হবে। আগামী নির্বাচন যাতে সমস্ত দলের অংশগ্রহণের মাধ্যমে হয়, সেই ধরনের একটি নেতৃত্ব আজকের এই সম্মেলনের মধ্যে বেরিয়ে আসবে বলে আমরা এবং এদেশের মানুষ প্রত্যাশা করে। আমাদের দেশের গণতন্ত্রে বহুদলীয় ব্যবস্থা চালু আছে এবং সব দলেরই সমানভাবে গণতান্ত্রিকভাবে কার্যকলাপ পরিচালনা করা কর্তব্য। দেশে গণতন্ত্র সুসংহত হবে, আইনের শাসন সমুন্নত হবে এবং বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার নেতৃত্বে দেশ যেভাবে এগিয়ে চলেছে সেই অগ্রযাত্রা অব্যাহত থাকবে। জ্যোতিকা ঘোষ, বাংলাভিশন, ঢাকা। আওয়ামী লীগের 20তম সম্মেলনের জন্য মহানগরী ঢাকা জুড়ে নেওয়া হয়েছে ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা। সতর্ক অবস্থানে রয়েছে আইনশৃঙ্খলা বাহিনী। সম্মেলনে ঢোকার প্রবেশ মুখে 3 স্তরের তল্লাশিতে পড়তে হয়েছে কাউন্সিলরদের। এ সময় কোনো ধরনের ব্যাগ নিয়ে ঢুকতে দেয়নি পুলিশ। বিভিন্ন মোড়ে মোতায়েন করা হয়েছে পুলিশ ও র্যাব। যে কোনো পরিস্থিতি মোকাবেলায় প্রস্তুত রয়েছে জলকামান, সাঁজোয়া যান। সার্বক্ষণিক নজরদারিতে রয়েছে ক্লোজ সার্কিট ক্যামেরা। সম্মেলনে যাওয়া ভিআইপিদের বহনকারী যানবাহন ছাড়া শাহবাগ থেকে টিএসসি পর্যন্ত যান চলাচল বন্ধ করে দেওয়া হয়েছে। এছাড়া রাজধানীর বিভিন্ন রাস্তায় পরিস্থিতি বিবেচনায় ডাইভারশন দেওয়া হয়েছে। শনিবার ছুটির দিন থাকায় যানবাহনের চাপও ছিল অন্যান্য দিনের তুলনায় কম। তাই সম্মেলনের কারণে বিভিন্ন রাস্তায় তেমন একটা যানজট চোখে পড়েনি। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সঙ্গে বৈঠক করেছেন ঢাকা সফররত চীনের আন্তর্জাতিক উন্নয়ন বিষয়ক ভাইস মিনিস্টার ও চীনা প্রেসিডেন্টের বিশেষ দূত ঝেং জিয়াওসং। 5 সদস্যের চীনা এই প্রতিনিধি দলের সঙ্গে বৈঠকে দেশের চলমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে আলোচনা হয়। দ্বিপক্ষীয় স্বার্থ সংশ্লিষ্ট বিষয়গুলো উঠে আসে বৈঠকে। বিশেষ করে সম্প্রতি চীনা প্রেসিডেন্ট
শি জিনপিং এর বাংলাদেশ সফর এবং বিএনপি প্রতিনিধি দলের সঙ্গে বৈঠকের বিষয়ে ধন্যবাদ জানান বেগম খালেদা জিয়া। মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সহ বিএনপির কয়েকজন সিনিয়র নেতারাও বৈঠকে উপস্থিত ছিলেন। এদিকে বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বরচন্দ্র রায় কাউন্সিলের মধ্য দিয়ে আওয়ামী লীগকে বিরোধী দলে যাওয়ার মানসিকতা তৈরির আহ্বান জানিয়েছেন। শনিবার বিকেলে হবিগঞ্জের বানিয়াচংয়ে বিএনপির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ডক্টর সাখাওয়াত হাসান জীবনের সংবর্ধনা সভায় যোগ দিতে গিয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এই আহ্বান জানান। গয়েশ্বরচন্দ্র বলেন, যে দল 1970 সালের নির্বাচনের বিপুল সংখ্যাগরিষ্ঠতা নিয়ে বিজয়ী হয়েছিল, সেই দলটি সরকারে থাকতে এখন গণতন্ত্রকে হত্যা করছে। সারা দেশে যখন বিদ্যুতের চরম ঘাটতি, তখন আওয়ামী লীগ সম্মেলনের নামে রাজধানীতে আলোকসজ্জা করে দেশবাসীর সঙ্গে উপহাস করছে বলেও তিনি মন্তব্য করেন। ক্ষমতায় থাকার জন্য গণতন্ত্র হত্যা করবে, গণতন্ত্র নির্বাসিত করবে, এটা আমার মনে হয় আওয়ামী লীগের সাধারণ নেতা কর্মীদের আদর্শিকভাবে আওয়ামী লীগের কারো পছন্দ করে। সে কারণে আমার আহ্বান থাকবে যে ক্ষমতা নয়, যে গণতান্ত্রিক চেতনায় আমরা স্বাধীনতা যুদ্ধ করছি, সেই গণতন্ত্রকে সুষ্ঠু সুন্দর করি। আমি আশা করবো আওয়ামী লীগের কাউন্সিলের মধ্য দিয়ে জনগণের রায় মেনে বিরোধী দলে যাওয়ার জন্য তার একটা মানসিক প্রস্তুতি, একটা ঘোষণা জনগণের সামনে। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচন নিয়ে অনেকটাই মুখোমুখি অবস্থানে হিলারি ক্লিন্টন ও ডোনাল্ড ট্রাম্পের সমর্থকরা। যোগ্যতার বিচারে কে কার চেয়ে বেশি এগিয়ে তার চুলচেরা বিশ্লেষণে পিছিয়ে নেই বাংলাদেশি বংশোদ্ভূত ভোটাররাও। হিলারির সমর্থকরা দাবি করছেন, যুক্তরাষ্ট্রের গণতন্ত্রের জন্য হিলারির কোনো বিকল্প নেই। আর ট্রাম্প সমর্থকদের দাবি, হিলারির কথা আর কাজে কোনো মিল নেই। সিনিয়র রিপোর্টার জিয়াউল হক সবুজের রিপোর্ট, সঙ্গে ছিলেন নিউ ইয়র্ক প্রতিনিধি অভি আজিম। আর মাত্র 17 দিন পর অনুষ্ঠিত হতে যাচ্ছে যুক্তরাষ্ট্রের নির্বাচন। ভোটযুদ্ধের দিনক্ষণ যতই ঘনিয়ে আসছে, ততই জমজমাট হয়ে উঠছে হিলারি ও ট্রাম্প সমর্থকদের তর্ক বিতর্ক। সিএনএন সহ বিভিন্ন জরিপে হিলারি এগিয়ে থাকলেও ট্রাম্পের মতো তার সমর্থকরাও বিশ্বাস করেন, যুক্তরাষ্ট্রের নির্বাচনে ইংল্যান্ডের ব্রেক্সিট ঘটনার মতো নীরব বিপ্লব ঘটতে যাচ্ছে। তবে হিলারি সমর্থকদের দাবি, হোয়াইট হাউসে ঢোকার যোগ্যতা হারিয়েছেন ডোনাল্ড ট্রাম্প। I think Hillary will be a much better president for me and the United States. But other than that, I don't think Trump, he's too loud. We don't need nobody like that in office. I think Hillary Clinton obviously has some political experience through her husband, but in England, we all kind of think Donald Trump is a bit of a goof. He's bought his way into the presidential election, and I think if he was in charge, I think that's quite a dangerous thing. তবে যুক্তরাষ্ট্রে বসবাসরত বাংলাদেশি মার্কিন ভোটাররা ট্রাম্প ও হিলারির 3 দফা বিতর্ক বিশ্লেষণ করে বলছেন, ধর্মীয় বাজবিচার ও অভিবাসন ইস্যুতে হিলারি একমাত্র যোগ্য প্রার্থী, যা মানতে নারাজ ট্রাম্প সমর্থক কয়েকজন বাঙালি। ওবামার মতো হিলারিও ইমিগ্রান্ট ইস্যু জিইয়ে রাখবেন বলে মনে করেন তারা। ট্রাম্পের আমি জানি না ও কি করতে পারবো, আমি কিছু জানি না, কিন্তু তারপর আমি মনে করি হিলারির থেকে বেটার হবে। হিলারি কথা বলবে একটা, আমাকে বলবে একটা, আপনাকে বলবে একটা, সে দুমুখী। তো এই কারণে আমি এবার ট্রাম্পকে সাপোর্ট করে যাচ্ছে। হিলারির কথাগুলি গণতন্ত্রের মুখী মিল আছে, কিন্তু ডোনাল্ডের নাম ওনার একগোয়ামি দিয়ে আমেরিকা চলে না, কখনো চলবেও না, ভবিষ্যতেও কেউ ওইটা মানবে না, তার দলের লোকেরাই মানে না। গণতন্ত্রের প্রতি শ্রদ্ধাশীল মার্কিন রীতি চালু রাখতে 2 প্রার্থী কাদা ছোঁড়াছুড়ি বন্ধ করবেন, এমন আশা মার্কিন ভোটারদের। সাদা কালোর পার্থক্য এবং নীতি নৈতিকতার প্রশ্নে দুমেরুতে বিভক্ত মার্কিন ভোটাররা। তাদের একটাই চাওয়া, ট্রাম্প কিংবা হিলারি যিনি জয়ী হোক না কেন, সুষ্ঠু গণতন্ত্র এবং নাগরিকদের স্বার্থ সুরক্ষায় কাজ করবেন। জিয়াউল হক সবুজ, বাংলা ভিশন, ব্রুকলিন, নিউ ইয়র্ক, যুক্তরাষ্ট্র। নিচ্ছি সিবিসি টাইলস সংবাদ বিরতি, সঙ্গেই থাকুন, ফিরে এসে থাকছে। খাগড়াছড়িতে হতদরিদ্রের পরিবর্তে 10 টাকা কেজির চালের কার্ড পেয়েছেন জনপ্রতিনিধির স্বজন সহ সচ্ছলরা। ভৈরবে অভিযোগ পুরনো তালিকা অনুসরণের। বাংলাদেশের কোম্পানিগুলোর 16% জ্বালানি ব্যবহার কমানো সম্ভব দক্ষ ব্যবস্থাপনার মাধ্যমে, নর্ডিক চেম্বারের তথ্য।
স্বাগত আরেকবার বাংলা ভিশন সংবাদে। হতদরিদ্রদের মধ্যে 10 টাকা কেজির চাল নিয়ে নানা অনিয়মের অভিযোগ উঠেছে খাগড়াছড়ি ও ভৈরবে। খাগড়াছড়িতে হতদরিদ্র পরিবারের বদলে কার্ড ইস্যু হয়েছে জনপ্রতিনিধির স্বজন, চাকরিজীবী সহ সচ্ছল ব্যক্তিদের নামে। ভৈরবে পুরনো তালিকা অনুসরণের অভিযোগ উঠেছে। মাটিরাঙ্গায় ডিলারের অনিয়মের বিরুদ্ধে প্রতিবাদ মুখর সুবিধাভোগীরা। কাউন্সিলরের দেয়া তালিকায় তার বাবার নামে হতদরিদ্র কার্ড ইস্যু হয়েছে। বিভিন্ন ইউনিয়নে তালিকা প্রণয়নেও জনপ্রতিনিধিদের বিরুদ্ধে নানা অনিয়মের অভিযোগ রয়েছে। কোথাও 30 কেজির জায়গায় 28 কেজি দেওয়ার অভিযোগও উঠেছে। 30 কেজি চাল আসছে আমাদের জন্য, কেন 28 কেজি চাল দিবেন? আমরা 28 কেজি চাল নেব না, এই কথা বলছি যখন, তখন এরা আমাদেরকে অনেক হুমকি জুমকি দেখাইছে। মেম্বারের ভাই একটা দৈনিক 40,000 টাকা বেচা হয় গুমটি বাজারে ব্যবসায়িক, 10 কেজি চালও পাইতেছে। তালিকা প্রণয়ন ও ওজনে কম দেওয়ার অভিযোগের সত্যতা স্বীকার করেছেন কিছু জনপ্রতিনিধি ও ডিলার। প্রথম তালিকাতে একটু ঘুরমি হয়েছে, সেটাকে আমি সংশোধন করা পরে চূড়ান্ত করে আমি নির্বাহী অফিসার ওখানে পাঠানো হয়েছে। সব ইউনিয়নেই দলীয় প্রভাবে তালিকা তৈরির অভিযোগ রয়েছে। সরকার সমর্থিত চাকরিজীবী ধনী লোকদের বিতরণ করা হচ্ছে। অভিযোগের সত্যতা স্বীকার করেছেন কেউ কেউ। দ্রুত ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছে প্রশাসন। রেশন বিতরণের পূর্বেই তাদের নাম আমি সংশোধন করে দিয়েছি। পৌরসভাতে এই ধরনের কোনো অভিযোগ আমার কাছে আপাতত নাই, যদি আসে তাহলে আমি ব্যবস্থা নেব। আমাদের উপজেলা চেয়ারম্যান মহোদয় আছেন বা আমাদের ইউনো মহোদয় আছেন, আমাদের মাধ্যমে যে কমিটি করা আছে, কমিটির মাধ্যমে আমরা সঠিক তদন্তের মাধ্যমে এটা বিহিত ব্যবস্থা নিব। কোনো অভিযোগ বা অনিয়মের খবর আমাদের কাছে আসে, আমি নিজে ব্যক্তিগতভাবে সেখানে যাই এবং গিয়ে সেই অভিযোগ বা অনিয়মে তদন্ত করি এবং যতটা সম্ভব সেখানে যতটা রেমেডি দেওয়া সম্ভব সরাসরি পাবলিকরে সেটা দেওয়ার চেষ্টা করি। এদিকে 10 টাকা কেজি দরে ভৈরবের 7টি ইউনিয়নে চাল বিতরণের কাজ করছেন 14 জন ডিলার। তবে হতদরিদ্রদের তালিকাটি প্রায় 10 বছরের পুরনো বলে অভিযোগ ইউপি চেয়ারম্যান ও মেম্বারদের। আমি জিনিসটা জানতে পারছি প্রথম অ্যালটের চাউলটা ডিস্ট্রিবিউশন করার পরে এবং ডিস্ট্রিবিউশন করার সময় আমি জানি এলাকা থেকে চাউল বিতরণ করা হয়েছে, অনেকে হতদরিদ্রের লিস্ট নিতে হয়েছে কিনা এটা আমি সঠিকভাবে জানি না। এ নিয়ে ক্ষুব্ধ হতদরিদ্ররা বলছেন খাদ্য অধিদপ্তর থেকে পাওয়া তালিকা অনুযায়ী চাল বিতরণ করছেন তারা। আমি গরিব মানুষ, আমি কিন্তু কার্ড পাইছি না, আমি মনে কার্ডের উচিলে দেয়। মাঝে মাঝে বড় লোক হয় আবার লিস্টের নাম আছে, গরিবের তো নাম নাই। আত্মপক্ষ সমর্থন করলেন উপজেলা খাদ্য নিয়ন্ত্রকও। অনিয়মের অভিযোগ পেলে কঠোর ব্যবস্থার আশ্বাস উপজেলা নির্বাহী কর্মকর্তার। তালিকা অনুযায়ী আমরা চাল বিতরণ করতেছি এবং কার্ড ইস্যু করা হয়েছে। সবাইকে এখানে বলে গেলাম যে যদি এরকম কোনো ভুল ত্রুটি থাকে অথবা কিছু ধরা পড়ে তাহলে আমাকে অবশ্যই জানানোর জন্য আমি সেই মোতাবেক প্রয়োজনীয় ব্যবস্থা নেব। তালিকা সংশোধনের তাগিদ দিয়েছেন সংশ্লিষ্টরা। সুচরিতা সূচি, বাংলা ভিশন নিউজ ডেস্ক। জ্বালানির দক্ষ ব্যবস্থাপনা বৃদ্ধির মাধ্যমে বাংলাদেশের কোম্পানিগুলোর 16% পর্যন্ত জ্বালানির ব্যবহার কমানো সম্ভব। এতে কমবে 21% খরচ এবং 18% কার্বন ডাই অক্সাইড নির্গমন। বাংলাদেশের 36টি কারখানার তথ্য নিয়ে নর্ডিক চেম্বার অ্যান্ড কমার্স ইন্ডাস্ট্রিজের করা গবেষণায় এই ফলাফল বেরিয়ে এসেছে। সকালে রাজধানীর এক হোটেলে জ্বালানি দক্ষতা বৃদ্ধি বিষয়ক এক সেমিনারে এসব তথ্য জানানো হয়। অনুষ্ঠানে ডেনমার্কের রাষ্ট্রদূত মিকায়েল হেমনেটি উইনস্টার বলেন, জ্বালানি ছাড়া কোনো শিল্প কারখানা চালানো সম্ভব নয়, কিন্তু দক্ষ ব্যবস্থাপনার মাধ্যমে জ্বালানির খরচ কমানো সম্ভব। এতে কোম্পানির ব্যয় কমার সঙ্গে পরিবেশ দূষণ কমানো যাবে। ডেনমার্কের সাফল্য তুলে ধরে তিনি বলেন, অর্থনৈতিক অগ্রগতি, টেকসই উন্নয়ন ও পরিবেশ সুরক্ষা নিশ্চিত করতে জ্বালানি দক্ষতা বৃদ্ধির নীতি গ্রহণের বিকল্প নেই। আবারও নিচ্ছি সিবিসি টাইলস সংবাদ বিরতি, সঙ্গেই থাকুন, ফিরে এসে থাকছে। সেনা অভিযানের মধ্যে ইরাকের মসুলে আইএস জঙ্গিদের গুলিতে অন্তত 250 পুরুষ ও কিশোর নিহত। তৃতীয় দিন শেষে চট্টগ্রাম টেস্টে 273 রানের লিড ইংল্যান্ডের। 27 রানে শেষ 6 উইকেট হারিয়ে প্রথম ইনিংসে ভালো সুযোগ হারিয়েছে বাংলাদেশ। আবার স্বাগত বাংলা ভিশন সংবাদে।
এবার আমিন জুয়েলার্স আন্তর্জাতিক সংবাদ। সেনাবাহিনীর মধ্যে পুরুষ ও কিশোরকে গুলি করে হত্যা করেছে আইএস জঙ্গিরা। ইরাকের গোয়েন্দা সূত্র জানিয়েছে গত বৃহস্পতি ও শুক্রবারে 248 জন পুরুষ ও কিশোরকে গুলি করে হত্যা করেছে আইএস জঙ্গিরা। এদের মধ্যে কয়েকটি শিশুও রয়েছে। এদিকে বেসামরিক জনগণকে ঢাল হিসেবে ব্যবহার করে আইএস জঙ্গিরা ইরাকের মসুল শহর ছাড়ছে বলে সতর্ক করেছে জাতিসংঘ মানবাধিকার কমিশন UNHCR। সুইজারল্যান্ডের জেনেভায় সংবাদ সম্মেলনে সংস্থার মুখপাত্র রভিনা সামদাসানি জানান, ইরাকি বাহিনীর অভিযান শুরুর দিন গেল সোমবারই জঙ্গিদের একটি বড় বহর মসুল ছেড়েছে। ওই দিন অন্তত 550 পরিবারকে সোমালিয়া ও নাজাফ গ্রাম ছাড়তে বাধ্য করা হয়। ওই ভিড়ের মধ্যে মিশে এলাকা ছাড়ে জঙ্গিরা। এই কৌশলের ধারাবাহিকতা চলতে গিয়ে বাধার মুখে পড়লে জঙ্গিরা নিরস্ত্র জনগণকে হত্যা করতে পারে বলেও শঙ্কা প্রকাশ করেছে জাতিসংঘ মানবাধিকার সংস্থা। দর্শক, এই ছিল এখনকার মতো। পরের সংবাদ রাত 10:30টায়। এর আগে 9টায় রয়েছে নিউজ টপ 10 দেখার আমন্ত্রণ রইল। এছাড়া দেশ বিদেশের সংবাদ সবার আগে জানতে গ্রামীণ ফোন বাংলা লিংক ও এয়ারটেল থেকে ডায়াল করুন 1616 নম্বরে। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ।